আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সরকারি ও বিরোধী দলের বক্তব্যে উত্তপ্ত সংসদ, জামায়াতকে তুলোধুনো করলেন ফজলুল ও পার্থ। নির্বাচনে কারচুপির প্রমাণ পায়নি ইইউ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই জানালেন মার্কিন রাষ্ট্রদূত। তৈরি পোশাক খাতে আগের মতোই বহাল থাকছে কোটা ফ্রি সুবিধা, ব্রিটিশ হাইকমিশনার। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। দক্ষিণবঙ্গের 7 জেলার মোট 142টি আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে কমিশন। এবং যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে দাবি ট্রাম্পের। কংগ্রেসের যৌথ অধিবেশনে ব্রিটিশ রাজার ঐতিহাসিক ভাষণ। বিশ্ব স্থিতিশীলতায় নেটোর গুরুত্ব তুলে ধরলেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সরকার দলীয় এমপি ফজলুর রহমানের মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্যদের জামায়াত করা অপরাধ এমন মন্তব্যের জেরে বিরোধী দলের হট্টগোলে বিঘ্নিত হয় সংসদের কার্যক্রম। এ সময় সংসদ উত্তপ্ত হয় এমন বক্তব্য ও আচরণ থেকে বিরত থাকতে সংসদের প্রতি আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 23তম কার্যদিবসে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ৪ আসনের এমপি ফজলুর রহমান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থানের তুলনা অন্যায়। মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে, এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। এই বক্তব্যের জেরে সংসদে চরম হট্টগোল করেন বিরোধী দলের এমপিরা। শহীদ মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন, সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। এক পর্যায়ে এমপিদের শান্ত করতে দাঁড়িয়ে রুলিং দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। সংসদের স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফজলুর রহমানের দেয়া এই বক্তব্যের তীব্র নিন্দা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। আমি এটার তীব্র নিন্দা জানাই। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর নির্ধারিত আলোচনায় মুক্তিযুদ্ধ ও জামায়াতের ভূমিকা প্রসঙ্গে আরেক দফা বিতর্কে জড়ান 2 দলের এমপিরা। সরি টু সে ৭১ যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে, and unfortunately they have to live with this stigma rest of the life. যতই কথা বলেন, ওই ইতিহাসের যে জায়গায় আপনারা নিন্দনীয় কাজ করেছেন এটি ইতিহাসে লেখা থাকবে। চিল্লাচিল্লি করলে সেটা বন্ধ হবে না। ৭১ যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে তাদের সাথে ঐক্য নাই, তাদের বিরুদ্ধে কথা বলেই যাব, থাকি আর না থাকি। আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম, এবং জামাত ইসলামী ছিল সেই জোটের একটি সংগঠন। তারা বিধর্মীকে দিয়ে কোরআন প্রতিষ্ঠা করতে চান, এটা আপনারা নিজেরা বিশ্বাস করেন। আপনারা হচ্ছেন এই দেশে মুনাফিক। বিরোধী দলে যারা আছেন আমাদের নেতার সম্বন্ধে, পরিবার সম্বন্ধে অনেক অপপ্রচার, কুরুচিপূর্ণ আজকে যে সমস্ত চালাচালি হচ্ছে এগুলো বন্ধ করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন জামাত ইসলামীকে নির্মূল করতে হবে। আসলে এই নির্মূলের ডাক তো আসলে গণতান্ত্রিক ডাক না। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জাতিকে আবারও বিভক্ত না করতে সংসদে আহ্বান জানান। রাজনৈতিক দলের উল্লেখ করে
কয়েকটি রাজনৈতিক দল আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। এ সময় ফজলুর রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যে কোনো অসংসদীয় ভাষা থাকলে তা প্রত্যাহারের ঘোষণা দেন স্পিকার। জনাব ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে, এবং মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপাঞ্জ করা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অনুরোধ জানাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ পায়নি ইইউ পর্যবেক্ষক দল। সংস্থাটি জানায় নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সাথে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনের আগে পরে সারা দেশে 2 মাস ব্যাপী পর্যবেক্ষণের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবলস প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনী প্রতিক্রিয়া ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালীতে 19টি সুপারিশ করা হয়েছে। Part of the system, again, I don't know any democratic election where at least some kind of part of the process wouldn't be somehow challenged, but the important thing is that there is a clear, neutral, impartial, legal procedure to deal with that. বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয় নেই কিছু বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই চুক্তির ফলে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেছেন, ব্রিটেনের বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের জন্য কোটা ফ্রি সুবিধা আগের মতোই বহাল থাকবে। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা করেন সারা কুক। তিনি বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে ব্রিটেন সব সময় আগ্রহী। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন এই কূটনীতিক। প্রতিশ্রুতি দেন অব্যাহত থাকবে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে প্রশিক্ষণ সহ বহুমুখী সহায়তা। Bangladesh currently benefits from duty-free access to the UK market on 99.8% of product lines. Following graduation, there will be a 3-year transition period, after which 92% of product lines, including ready-made garments, will remain duty-free and have duty-free access to the UK market. এদিকে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বের অগ্রগতি শীর্ষক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, 2 দেশের ব্যবসা এখন আগের চেয়ে অনেক সমৃদ্ধ। ব্যবসা সংক্রান্ত রেসিপ্রোকাল চুক্তিটির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 35% থেকে কমে 19% নেমে এসেছে। তার মতে কৃষিপণ্য, গম, সয়াবিন, তুলা, ভুট্টা এবং জ্বালানি খাতে বড় ধরনের সহযোগিতা করবে চুক্তিটি। The ART also commits Bangladesh to $15 billion in energy purchases over the next 15 years. Given the role of the United States as one of the largest and most reliable suppliers of energy in the world, this seems like a commitment that will easily be surpassed by market forces alone, while improving availability of energy across Bangladesh. বাংলাদেশে ব্যবসার পরিবেশ কঠিন মন্তব্য করে এটি সংস্কারের তাগিদ দেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতায় নজর জুড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়। খাগড়াছড়িতেও গাছ উপড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৃষ্টিতে ময়মনসিংহে তলিয়ে গেছে ধানের ক্ষেত। এদিকে সারা দেশে আগামী 2 দিন কালবৈশাখী ঝড় এবং 4 দিন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্ক করা হয়েছে নদী বন্দরগুলোকেও। দর্শক, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। ঢাকার হালচাল জানতে সরজমিনে ঘুরে ফিরে দেখছেন সহকর্মী তৌহিদ নিশান। যুক্ত হচ্ছে তার সাথে। নিশান, বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মারিয়া, সকাল থেকে রাজধানী সহ আশেপাশের এলাকাগুলোতে দমকা হাওয়া এবং ভারী বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড়ের প্রভাবে 60 থেকে 70 কিলোমিটার বেগে এবং উত্তর পূর্ব দিক থেকে 10 থেকে 15 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে এবং এই তীব্র বৃষ্টির কারণে আসলে রাজধানীতে বেশ জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। বেশ কিছু প্রধান সড়ক এবং ছোটখাটো সড়কগুলোতেও বেশ পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির মধ্যে অনেকেই এখন অফিস সময়তে অনেকেই আটকে আছেন অফিসে যাওয়ার আগ মুহূর্তে, আবার অনেকেই এই বৃষ্টিতে ভিজেই রওনা দিয়েছেন অফিসে যাওয়ার জন্য। এবং সেই সাথে আরো কিছু বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল থেকে এখন পর্যন্ত ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 84% এবং গত 24 ঘন্টায় রাজধানীতে 4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখন পর্যন্ত। এবং সেই সাথে এখানকার যেই ঢাকার বিভিন্ন প্রধান সড়ক এবং আশপাশের যেই ছোটখাটো রাস্তাগুলো আছে সেগুলো অল্প বৃষ্টিতেই সাধারণত তলিয়ে যায় এবং সচরাচর আমরা যা দেখতে পাই মানুষজন এই পানির মধ্যে দিয়েই হেঁটে বের হয়ে যান অফিসে যাওয়ার জন্য এবং সমসাময়িক যে কাজগুলো আছে সেগুলো করার জন্য। এবং আজকেও চিত্র একই রকম রয়েছে, কিছুটা ভিন্ন নয়। রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ জলাবদ্ধতা রয়েছে এবং তীব্র বৃষ্টিপাত এবং প্রবল দমকা হাওয়া এবং সেই সাথে ভারী বজ্রপাতের সঙ্গে এই বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই বৈরী আবহাওয়ার মধ্যে জনসাধারণ যেন সতর্কতার সাথে চলাচল করে এবং চলাচলের ক্ষেত্রে যেন তারা সতর্কতা অবলম্বন করে সে আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো মারিয়া, এই ছিল রাজধানীর বৃষ্টিপাতের। আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। ভোট হচ্ছে দক্ষিণবঙ্গের 7 জেলার মোট 142টি আসনে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রথম দফায় 152 আসনের ভোট মোটামুটি নির্বিঘ্ন হলেও দ্বিতীয় দফার আগে কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছে। এতে ভোটের আগে পুলিশের ব্যাপক ধরপকড়ে গ্রেফতার হয়েছে 2000-এরও বেশি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে আছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। ভারতীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে ভোর 5টা থেকে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোট মেশিন ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে নেওয়া হয়। প্রথম দফায় 152টি আসনের নির্বাচনে ব্যাপক ভোটদানের হার দ্বিতীয় দফাতেও অব্যাহত থাকার প্রত্যাশা ছিল বেশিরভাগ মানুষের। ঝড় বৃষ্টির পূর্বাভাসের কারণে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করছে দলগুলো। তবে ভোটার কম বেশি যাই হোক না কেন পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পতাকা উড়বে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানান বিজেপির জন্য পশ্চিমবঙ্গের মাটি কখনোই উর্বর হবে না। এই দফায় কলকাতার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে মূল লড়াই চলছে। হেভিওয়েট প্রার্থী রয়েছে আরও অনেকেই। তবে এই দফার 142টি কেন্দ্রে সংশোধনীর নামে বাদ পড়া 50,36,000 ভোটারের ভোট তৃণমূলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে সকালে মক ভোটিং এর সময় হাওড়া সহ বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনের ত্রুটি ধরা পড়ে। এছাড়া ভোটের দিনেও বিক্ষিপ্তভাবে সংঘর্ষে জড়িয়েছেন সমর্থকরা, যদিও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ, ভোটারদের যাতায়াতে বাধা দিতে বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। আগামী 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও ভোটের ফলাফল ঘোষণা করা হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী। তার কাছ থেকে নির্বাচনের সবশেষ অবস্থা জানব। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণের আগে নির্বাচন কর্মীরা শেষ মুহূর্তে প্রস্তুতি ছিল তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ভোট কর্মীরা ইভিএম মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে রওনা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। এইভাবে রাজ্যের 7টি জেলায় মোট 142টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এবার আটঘাট ভেদে ময়দানে নেমেছে। অবাধে ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। যার অংশ হিসেবে বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সম্মানে নৈশভোজে এমন দাবি করেন তিনি। বলেন, চার্লসও তার সাথে একমত, তেহরানের কাছে কোনো পরমাণু বোমা থাকা উচিত নয়। এর আগে এদিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দেন ব্রিটিশ রাজা। বক্তব্যের শুরুতেই সম্প্রতি ওয়াশিংটনের ডিসিতে বন্দুক হামলায় দুঃখ প্রকাশ করেন তিনি। পরে দুই দেশের 70 বছরের সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। জানান, বিশ্ব স্থিতিশীলতায় নেটোর গুরুত্ব অপরিসীম। বিস্তারিত জানাচ্ছেন আদিপ মোহাম্মদ। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর আমলে 2007 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ সফর করেছিলেন আমেরিকা। এরপর লম্বা বিরতি, প্রায় 2 দশক পর রাজকীয় সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সঙ্গে রানী ক্যামেলিয়া। হোয়াইট হাউসে উষ্ণ সংবর্ধনা পাওয়ার পর তারা দুজনেই চলে যান কংগ্রেসে, যেখানে আমেরিকার কংগ্রেসম্যান এবং সেনেটররা দুজনকেই সাদরে বরণ করে নেন। On behalf of the Queen and myself, to thank the American people for welcoming us to the United States to mark this semi-quincentennial year of the Declaration of Independence. ঐতিহাসিক ভাষণ দিতে গিয়ে চার্লস জানান, দুই দেশের বন্ধন 100 বছরেরও বেশি সময়ের। দিনকে দিন সেই সম্পর্ক আরও জোরালো হয়েছে। তবে বক্তব্যের শুরুতে গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলায় সমবেদনা প্রকাশ করেন তিনি। জানান, সন্ত্রাসকে কখনোই বিজয়ী হতে দেয়া যাবে না। এছাড়া বিশ্বের স্থিতিশীলতায় নেটোর গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি। এদিন রাতে ব্রিটিশ রাজা ও রানীর উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের এই ডিনারেও বিশেষ গুরুত্ব পান তারা। Americans saw themselves as free men carrying the forward and central. নৈশভোজের ভাষণে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে। বলেন, রাজা তৃতীয় চার্লসও তার সাথে একমত, তেহরানের কাছে কোনো পরমাণু বোমা থাকা উচিত নয়। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। লাভজনক হওয়ায় জয়পুরহাটে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। অন্য ফসলের চেয়ে কম সময় লাগায় বেশি লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে অনেক এলাকায় দেখা দিয়েছে পোকার আক্রমণ। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতা পান না তারা। তবে কৃষি বিভাগ বলছে, বিভিন্ন পরামর্শ সহযোগিতা কৃষকদের দেওয়া হয়। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। মুরগি, মাছ ও গরু খাদ্য হিসাবে বাজারে ভুট্টার রয়েছে ব্যাপক চাহিদা।
এই জন্য ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা জানান এবার প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয়েছে 10 থেকে 12 হাজার টাকা, আর বাজারে ভালো দাম পাওয়া গেলে 35 থেকে 50 হাজার টাকা বিক্রির আশা করছেন তারা। তবে বিভিন্ন এলাকায় ভুট্টার জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এবারে ভুট্টার মোচায় পোকা ধরার কারণে হয়তো বা চিন্তার মধ্যে আছি। তো কৃষি অফিসার বা কৃষি অফিস থেকে আমাদের কোনো ভালো ওষুধ কিংবা ভালো পরামর্শ দেয় না, যদি দিত হয়তো বা আমাদের একটু সুবিধা হতো। আমাদের খরচ হয় বিঘারি 10 থেকে 12 হাজার টাকা। তবে এখন ভুট্টার যে বাজার তাতে আমাদের লাভজনক খুব কম হচ্ছে। ভুট্টার বিভিন্ন ধরনের পোকা দেখা যাচ্ছে, কোনো কৃষি অফিসার বা বিএসটিএস আসে আমাদের কোনো পরামর্শ দেয় না। এমনি আমরা স্বাভাবিক মতো যা পারি তাই কীটনাশক ব্যবহার করি। ভুট্টা বিক্রি করার জন্য একটা ভালো পরিবেশ পাইলে আমরা আরো ভুট্টা লাগাতে আগ্রহ হব। চলতি মৌসুমে জেলায় 900 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। মুরগির খাবার হিসেবে ভুট্টাটি বেশ জনপ্রিয় এখানে, এবং ভুট্টার চাহিদা রয়েছে। ভুট্টার বাজার দরও মোটামুটি কৃষকরা ভালো দাম পাচ্ছে। আমরা তাদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিচ্ছি এবং সঠিক জাত নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতেছি। ভুট্টা বিক্রি স্থানীয় বাজার ব্যবস্থা করা সহ বিভিন্ন সহযোগিতা পেলে এই চাষ যেমন বাড়বে তেমনি কৃষকরা লাভবান হবেন, পাশাপাশি জাতীয় অর্থনীতিতে তারা ভূমিকাও রাখতে পারবেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন মার্কোসুর বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেন, একতরফাভাবে বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবেই এই উদ্যোগ। দীর্ঘ 25 বছরের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকান অর্থনৈতিক জোট মার্কোসুর এই চুক্তি শুক্রবার থেকে অস্থায়ীভাবে চালু হওয়ার কথা রয়েছে। প্রায় $2.3 ট্রিলিয়ন অর্থনীতির দেশ ব্রাজিল এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে কৃষক ও পরিবেশবাদীদের বিরোধিতার কারণে চুক্তিটি প্রাথমিক পর্যায়ে পৌঁছাতে এত দীর্ঘ সময় লেগেছে। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক বিবৃতিতে বলা হয়, আসছে 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আমিরাতের জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলেই জানানো হয় ওই বিবৃতিতে। 1960 সালে সৌদি আরব, ইরান, ইরাক, ভেনেজুয়েলা এবং কুয়েতের সমন্বয়ে গঠিত হয় ওপেক। এর 7 বছর পর সংযুক্ত আরব আমিরাত জোটে অন্তর্ভুক্ত হয় ইউএই, বিশ্বের শীর্ষ 10 তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। এর ফলেও ওপেক বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে খাবার খেয়ে অসুস্থ হওয়া 94 শিক্ষার্থীর মধ্যে 93 জনই সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরেছেন। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আদ্দিনের জরুরি চিকিৎসা সেবা পেয়ে আদ্দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে একসাথে অসুস্থ হয়ে পড়েন ডাইনিংয়ে খাবার খাওয়া শিক্ষার্থীরা। গত 22 এপ্রিল রাতে 166 জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ হয়ে পড়েন 94 জন শিক্ষার্থী। ভোর 4টা থেকে 5টার দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার রুমমেট বমি করতেছে, অনর্গল বমি করতেছে, তারপরে ও বাথরুম যাচ্ছে। এরপর আমিও টের পাচ্ছি যে আমারও পেটটা ব্যথা করছে। ভার্সিটি থেকে স্যাররা আসতেছে, ম্যাডামরা আসতেছে, খোঁজ খবর নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসায় শিক্ষার্থীরা সুস্থ না হওয়ায় তাদের দ্রুত ভর্তি করা হয় পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে 93 জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কোন ধরনের রোগ জীবাণু দ্বারা এটা হয়েছে এবং এক্ষেত্রে কোন ধরনের অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য প্রয়োজন, সেইটার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা ল্যাবে পাঠিয়েছি কালচার সেন্সিটিভিটি টেস্টের জন্য।
জরুরি চিকিৎসা সেবা পেয়ে আদ্দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওখানে যে আমরা আরো দুটো হসপিটালে তাদের ব্যবস্থা আমাদের খুব পছন্দ হয়নি। আদ্দিনটা খুবই পরিচ্ছন্ন ছিল এবং তাদের যে ম্যানেজমেন্ট ছিল তারা আমাদের খুবই সহযোগিতা করেছে। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মসলিউদ্দিন ফরিদ। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সমস্ত ছুটি ক্যান্সেল করে স্টাফদেরকে দিয়ে এসছেন বাসার থেকে, তাতে করে এখানে যাতে করে চিকিৎসার কোনো দেরি না হয়। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় বিপদ এড়ানো গেলেও শিক্ষার্থীদের খাবার মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। নয় গোলের এক রোমাঞ্চকর ম্যাচে বায়ার্ন মিউনিখকে 5-4 ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এগিয়ে গেল বর্তমান শিরোপাজয়ী পিএসজি। নিজেদের মাঠ পার্ক ডেস প্রিন্সে খেলার 17 মিনিটে হ্যারি কেনের পেনাল্টি গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। 24 মিনিটে দারুণ এক গোলে পিএসজিকে সমতায় ফেরান কাভারাৎসখেলিয়া। জোসা নেভেসেস এবং উসমান দেমবেলের কল্যাণে প্রথমার্ধে 3-2 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে কাভারাৎসখেলিয়া এবং দেমবেলে যেন বায়ার্ন রক্ষণভাগকে নিয়ে ছেলে খেলায় মাতেন। 56 মিনিটে কাভারাৎসখেলিয়া এর 2 মিনিট পরেই উসমান দেমবেলে স্পোর্টকিকে নিজের জোড়া গোল পূরণ করেন, তাতে ব্যবধান দাঁড়ায় 5-2। তবে দমে যায়নি ভিনসেন্ট কম্পানির শিষ্যরা। উপামেকানো ও লুইস দিয়াস ব্যবধান 5-4-এ নামিয়ে আনলেও বায়ার্ন মিউনিখের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সরকারি ও বিরোধী দলের বক্তব্যে উত্তপ্ত সংসদ। জামায়াতকে তুলোধুনো করলেন ফজলুল ও পার্থ। নির্বাচনে কারচুপির প্রমাণ পায়নি ইইউ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই জানালেন মার্কিন রাষ্ট্রদূত। তৈরি পোশাক খাতে আগের মতে বহাল থাকছে কোটা ফ্রি সুবিধা, ব্রিটিশ হাই কমিশনার। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। দক্ষিণবঙ্গের 7 জেলার মোট 142টি আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে কমিশন। এবং যুদ্ধে ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে দাবি ট্রাম্পের। কংগ্রেসের যৌথ অধিবেশনের ব্রিটিশ রাজার ঐতিহাসিক ভাষণ। বিশ্ব স্থিতিশীলতায় নেটোর গুরুত্ব তুলে ধরলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।